বাবা জির বাজারে হ্যালো হাই সবজি বাজারের মধ্যে আসছি সবজি বাজার বাইক মম মম হাই মম মামি এসে যাচ্ছি আমরা ছেলেকে নিয়ে দ্বিতীয় স্বামীর সাথে বিদেশের মাটিতে বিন্দাস ঘোরাঘুরি করছে অপু বিশ্বাস। ভিডিওতে আমরা দেখতে পাই অপুর দ্বিতীয় স্বামী আব্রাহামকে বাবা বলে ডাকছে আর অপুর সাথে করছে দুষ্টু মিষ্টি প্রেম। ভিডিওতে অপুর দ্বিতীয় স্বামীর চেহারা এক ঝলক দেখা গিয়েছে, সেটা আপনাদের একটু পরে দেখাবো। পরবর্তী সময় সেই রিসর্ট আমরা বুকিং করি। সেই বুকিং করার পর আমরা সেখানে যাই, আমরা ওখানে 1 নাইট স্টে করি। সেইখানে আসলে আমরা দুজনের ডিসিশন নিই আমরা বিয়ে করছি এবং আমরা দুজনের প্রতিজ্ঞাবদ্ধ এবং ভালো থাকবো, হ্যাপি থাকবো, সুন্দর জীবনযাপন কাটাবো। এরপর সাংবাদিকরা অপু বিশ্বাসকে প্রশ্ন করেন, দিদি এই রোজার মাসে আপনি বিয়েটা না করলেও পারতেন। উত্তরে অপু বিশ্বাস জানায়, আরে আমি তো শুধু হলুদ করেছি, বিয়ের অনুষ্ঠান এখনো করিনি, পরে করব। কথা বলে লজ্জায় হাসতে থাকেন অপু বিশ্বাস। একদম রান্নাঘর থেকে হলুদ লাগাতে হয়, যেটা কাজী বললেন, সেই হলুদ লাগিয়ে, তবে আসলে হলুদের কালারটা না হলুদ ছিল কিন্তু ওর মধ্যে যে হালকা একটু মরিচের গুঁড়া ছিল আমরা বুঝতে পারিনি। গালে দেওয়ার পর তো খুব জ্বলেছে, হয়তো জীবনটাও হালকা পাতলা একটু জ্বলেই গেল। ভিডিওটি দেখে অপু বিশ্বাসকে সরাসরি ফোন করেন শাকিব খান, কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে, স্ত্রী সন্তান তো আরেকজনের হয়ে গেল। আমরা এটাও চাইনি যে দর্শকরা একটুতেই কষ্ট পেয়ে যাক যে তারা কেন এই মুহূর্তে বিয়ে করে ফেললেন। আমার ছেলেকে একটি কথাই শুধু বোঝাবো এবং শেখাবো যে মানুষের জীবনে ভালোবাসা আসে, সেটাই মানুষ। যার জীবনে ভালোবাসা নাই সে কখনোই মানুষ না। বাট যদি কাউকে ভালোবাসো, কাউকে নিয়ে কিছু করতে চাও, কাউকে কমিটমেন্ট করো, কখনো ব্রেক করো না, এটা বলবো আমার ছেলেকে। আমি ওকে কী করবো না করবো এটা তো উপরাল্লাহ জানে, কিন্তু মা হিসেবে চাই একজন আদর্শ ছেলে যেন করতে পারি। আমি আমার ছেলেকে কমিটেড ছিলাম, যখন আমার ছেলে কনসেপ্ট করা ছিল আমার, তখন আমি কমিটেড ছিলাম যে তাকে আমি একদিন আমার যে জায়গা, ওর বাবার যে জায়গা, তাদের কোলে কোলে ওকে বড় করব। কিন্তু খুব ভয় ছিল আমার, কারণ আমি তো রাতের আধারে পালিয়ে বেড়াইতে হয়েছে, রাতের আধারে আমার ছেলেটাকে লুকিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছে। সে কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে আমি জানতাম না। বাট আমি এখন অনেক হ্যাপি যে আমার ছেলেকে আমি পেটে থাকা অবস্থায় কমিটেড ছিলাম যে আমি তাদের কাছেই তোমাকে নিয়ে আসবো এবং সম্মানের সাথে আমি এইটুকু করতে পারছি একজন মা হিসেবে। তো ও কী হবে বড় হয়ে এটা আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারবো আদর্শ মানুষ করতে চাই ওকে। আমি কখনোই আমি স্বামী হিসেবে আদর পেয়েছি। অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ে করে একদম ঠিক একটি কাজ করেছে। আমি অপু বিশ্বাসকে সবসময় সাপোর্ট দিব। ওটা ছিল এক ধরনের অনুভূতি, এক ধরনের বলে না যে একটা ফিলিংস ছিল, যেটা হচ্ছে গিয়ে হয় না যে স্বপ্নে মানুষ ঘুরে বেড়ায়, ভালোবাসা বলেন, বিয়ে বলেন, বাট এখন বাস্তবতায় ফিরেছি এবং বাস্তবতায় ফিরে দেখছি যে আমার জীবনটা অনেক। মানে দুইজনেই কি একটা ঘরের মধ্যে ছিলে? আমার মনে হয় এখন তার কি মনে হয় আমি জানি না, বাট আমার মনে হয় হয়তো বা ঘোর ছিল। ড্রিমের মধ্যে অনেক কিছু করা সম্ভব, বাস্তব জীবনে অনেক কিছু করা সম্ভব না, যেটা আজকে আমি চাইলেও অস্বীকার করতে পারবো না যে আমি বাচ্চার মা না। এমনও অনুষ্ঠান হয়েছে আমি বলেছি যে সাকিব কবে বিয়ে করছো, তো আমার কাছে মনে হচ্ছে ইটস লাইক ওটা ড্রিম ছিল। আমার আর সাকিবের বিয়েটা আমাদের বাচ্চা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওটা একটা স্বপ্ন ছিল। এর মধ্যে আর কোনো যোগাযোগ তোমাদের সঙ্গে নেই? যোগাযোগ আসলে যোগাযোগ কি, বাচ্চার ভালো মন্দটাই তো জানা, বাচ্চা কোথায় আছে, কী ভেবে আছে, এটাই তো যোগাযোগের একটি মাধ্যম আছে, ওটা নর্মাল আছে। মানে তোমার মাধ্যমে তোমার ছেলের সম্পর্কে খোঁজ খবর নেয়া মাধ্যমটা তুমিও না, তাই না? হাসালেন আপনি। অন্য কেঁদেছ, হয়তো আরও কাঁদবে, মাঝখানে একটু হাসিটা ভালো। তাহলে হঠাৎ করে সাকিবের আবার অন্য এই যে দূরত্ব তৈরি হওয়ার কারণটা কি?
অনুভব করি দূরত্ব, কিন্তু বুঝতে পারি না কেন। এটা আসলে আমি আসলে মাঝে মাঝে আমি এটাই খুঁজি, কিন্তু আমি বুঝে উঠতে পারি না। প্রত্যেকটা মানুষ তাদের স্বামীকে বা সংসারকে অনুভূতির মধ্য দিয়ে ইউটিলাইজ করে। আমার অনুভূতিটা হচ্ছে আমার কাজ, আমার সন্তান, যার কারণে ওই গ্যাপটা খুব একটা বড় মনে হয় না। না, কিন্তু তোমার প্রতি সাকিবের যে মোহটা ছিল দীর্ঘদিন সিনেমা করতে গিয়ে, আমার কাছে মনে হয় এখনো আছে। ভালোবাসা যত দূরে থাকে বাড়ে তত। আছে কি? দেখা যাচ্ছে যে হয়তো অন্য কারো প্রতি তার এক ধরনের মোহ কাজ করলেও করতে পারে, না, সে বিকজ তুমি তার নেচারটা খুব ভালো করে জানো। হ্যাঁ, আমার কাছে মনে হয় কি যে সাকিব বনাম মোহ। অপু বিশ্বাসের কথায় যুক্তি আছে। ঢালিউড কুইন হিসেবে অপু খুব সুন্দর গুছিয়ে কথা বলেন। এটা কখনোই আমি মানতে পারি না ওর অ্যাজ এ ওয়াইফ হিসেবে, এবং এতগুলো সিনেমার একজন সহশিল্পী হিসেবে বা পারিবারিক জীবন থেকে সাকিব বনাম মোহ মানতেই পারি না, একদমই না। মানুষ ভুল করে, এটা সত্যি কথা, এবং মানুষ অনেক কিছু না বুঝে করে ফেলে। আমি বলবো সাকিবকে সেই ভুল থেকে শুধরানো উচিত, তার জন্য না, তার দর্শকদের জন্য। এবং সর্বশেষ কথাটা হয়তো বা সাকিবের কাছে তুচ্ছ মনে হয়, বাট আমি বলবো এটাই সবচেয়ে মেইন, তার পরিবারের জন্য। 1999 তুমি আসছো সিনেমায়, আমি একজন ওয়াইফ হিসেবে জানি যে সাকিব কত স্ট্রাগল করেছে। আমি আমার শ্বশুর শাশুড়ি, আমি তাদের পরিবারের কাছ থেকে শুনেছি যে সাকিব কত স্ট্রাগল করেছে। তাকে হচ্ছে সেকেন্ড হিরোতে কাজ করতে হয়েছে, তাকে ভালোভাবে খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। সেইখান থেকে আজকে তুমি শাকিব খান এবং তোমার নামের আগে কিং খান বসে, এটা তুমি প্রাপ্তি। তো একটা কথা, আমিও অপু, আমাকে ইন্ডাস্ট্রিতে এসে অনেকবার সাফারার হতে হয়েছে, কারণ ওই মুহূর্তে সাকিব ভালো অবস্থানের হিরো ছিল না, বা সাকিব ওই অবস্থানে নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে পারতো না যে আমাকে সেভ করতে পারবে। একটা সময় আমি আর সাকিব যখন প্রচুর ভালো সিনেমা উপহার দিতে লাগলাম, তখন সবাই আমাদেরকে নিতে শুরু করলেন যে আচ্ছা ঠিক আছে, সাকিব অপু একজন ভালো জুটি, এবং সাকিবের সেইখান থেকে একটা কিং খান নামের পরিস্থিতি চলে আসলো। আমি এইটুকু বলবো যে তুমি অনেক চালাক, অনেক বুদ্ধিমান, তোমার কাছ থেকে আমার এই বুদ্ধি, তোমার কাছ থেকে আমার এই কথা বলা শেখা। তুমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে নিজেকে জাহির করেছো, আমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে জাহির করেছি, তুমি কাউকে ইজিলি জাহির করতে দিও না, কারণ আমরা সবাই কষ্ট করে বড় হয়েছি। কথাবার্তা বিভিন্ন রকমেরই আসে। প্রথমত আমি কাজ করতে চাচ্ছি, এটাকে মানুষ কিভাবে দেখছেন, আদৌ আমি কাজ করতে গেলে কি কি ভালো এবং মন্দ দিকগুলো আসতে পারে। অবশ্যই আমার স্বামী এখনো কাজ করছেন, সে কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন, কিভাবে আছেন, কার সাথে কি করতে। আচ্ছা আমি একটা কথা বলি, আমি সিনেমায় এসেছি 2006-এ, সাকিব এসেছে 99-এ, অর্থাৎ আমার থেকে সাকিব আরও প্রায় 7-8 বছর আগে সিনেমায় এসেছে। তো তার কিছু জায়গা, তার কিছু চলাফেরা, তার কিছু ফ্রিডম, একটা স্টাইল তৈরি হয়ে গেছে। কিন্তু হয়তোবা হতে পারে যে সে সবার সাথে ভালো ফ্রেন্ডশিপ, হয়তোবা তার সিচুয়েশনটা অন্যরকম। তো আমি অ্যাজ এ ওয়াইফ, এটা কিন্তু 7 বছরের একটি মানে চলাফেরাটা কখনোই চেঞ্জ করতে পারবো না। অপু বিশ্বাসের কথা যৌক্তিক। এখন আমরা তার বাকি কথাগুলো শুনবো। আর ইনফ্যাক্ট আমি কখনো চাইও না, আমি করিও না তাকে যে তুমি এটা করো না, বইটা করো না। কারণ কি, একটি মানুষ তার ভালো সবচেয়ে আগে বোঝে, কারণ সে বাচ্চা না, সে আমারও সিনিয়র, বয়সে সিনিয়র, চলচ্চিত্রের সিনিয়র, এবং সম্মানেও সে আমার কাছে একজন সম্মানিত মানুষ। আজকে আমি ধরে নিব আমার ভুল, হয়তো বা লাইভে আসার কারণে সে আমার প্রতি ক্ষিপ্ত বা রাগ। আমি বাচ্চাকে পেটে নিয়ে তো সাফারার ছিলাম, তখন তো আমি ইনডিসিশনে ছিলাম। তো আমি ভাগ্য, সময়, বিবেচনা মেনে নিয়েছি, যার কারণে ভাবি না বেশি কিছু। যেটা হচ্ছে আল্লাহ তাআলা চাচ্ছেন তাই হচ্ছে, যেটা হবার নয় আল্লাহ না চাইলে কখনোই হবে না। আমি এই অনুষ্ঠানে আসার আগে আমি দুধে সেমাই বসিয়েছিলাম, পাতিলটা নামাইতে গিয়ে হাত থেকে পড়ে গেছে, কোনোভাবে ওটা উঠিয়ে খাওয়া সম্ভব না। সো আমার রিজিকে ছিল না, যতটুকু রিজিকে ছিল ততক্ষণ অবধি আমি রান্না করেছি এবং ফিল করেছি আমি কখন ঠান্ডা হলে খাবো, কিন্তু যখন পড়ে গেছে ফিলটা নষ্ট হয়ে গেছে, এটা আর খেতে পারলাম না। নতুন আমাকে একটা
তৈরি করে খেতে হবে। যখন আমি বাচ্চাকে পেটে নিয়ে নিজে নিজে সাফারার করেছি, আমি ভেঙে পড়িনি, কারণ আমি তখন নিজেকে মেন্টালি সেট আপ করে নিয়েছি যে সন্তানটা তো নিষ্পাপ, আর আমি যাকে ভালোবাসি আমাদের এই ভালোবাসার একটি প্রতীক, এটাই আমার কাছে অনেক।